প্রিয় একাদশ ও দ্বাদশ শ্রেণীর শিক্ষার্থীরা, আমার অনলাইন ক্লাসে তোমাদের স্বাগত। আমি মুস্তাফাদ ফরিদা আক্তার, সহকারী অধ্যাপক, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, সরকারি হরঙ্গা কলেজ, মুন্সিগঞ্জ। আজকে তোমাদের অনলাইন ক্লাসে যে বিষয়টি আমি আলোচনা করব, জাতীয়তার উপাদানসমূহ। এর আগে আমি জাতীয়তা সম্পর্কে তোমাদেরকে পড়িয়েছি, জাতীয়তার মধ্যে পার্থক্য আমি পড়িয়েছি। আজকে আমরা পড়ব জাতীয়তার উপাদানসমূহ কী কী। এটা আমার দ্বিতীয় লেকচার জাতীয়তার উপরে। তোমাদের পৌরনীতি ও সুশাসন যে বিষয়ে, সেই বিষয়ের উপরে আমি আজকে তোমাদের প্রথম পত্র থেকে এটি পড়াবো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা বুঝবে। যদিও আগের ক্লাসে আমি পড়িয়েছি, তবুও আমি এই ক্লাসে আরেকবার একটু বলে নিই যে জাতীয়তা বলতে আমরা কী বুঝি। জাতীয়তা হচ্ছে একটি মানসিক অনুভূতি, যেটা আমরা চোখে দেখতে পাই না, এবং তার সাথে জাতীয়তা মানসিক অনুভূতির সাথে যুক্ত হবে রাজনৈতিক চেতনা। অনেকেই একে তোমরা কিন্তু মিলিয়ে ফেলবে না। রাজনৈতিক চেতনা যখন যুক্ত হবে, তখন কিন্তু তারা কিন্তু জাতিতে পরিণত হয়ে গেল। আর জাতীয়তা হচ্ছে কিন্তু মানসিক অনুভূতি। এটা একটি জাতিকে ঐক্যবদ্ধ করে, একটি সমাজকে ঐক্যবদ্ধ করে। যখনই এই জাতীয়তার সাথে রাজনৈতিক চেতনা যুক্ত হবে, তখন কিন্তু তারা একটি জাতি রাষ্ট্রে পরিণত হয়ে যাবে। তো আমার প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা চলে আসি আমাদের মূল আলোচনাটা কী, সেটা হচ্ছে জাতীয়তার উপাদানগুলো কী কী। প্রথম যে উপাদানটা, সেটা হচ্ছে যে বংশগত ঐক্য। বংশগত ঐক্যটা কি? যখন একই বংশের লোক একটি ভৌগোলিক সীমানায় বংশ পরম্পরায় বসবাস করতে থাকে, তখন তাদের মধ্যে যে রক্তের সম্পর্ক, যে বংশগত মিল, সেটা তাদেরকে একটা জাতীয়তায় আবদ্ধ করে এবং তারা তখন একটি রাষ্ট্রে পরিণত হয়। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, আমরা দীর্ঘদিন থেকে যেটা দেখে আসছি, আসলে বংশগত ঐক্য কিন্তু একটা জাতিকে জাতি রাষ্ট্রে পরিণত করার জন্য বা ঐক্যবদ্ধভাবে টিকিয়ে রাখার জন্য কিন্তু একটা প্রধান উপাদান নয়। এটি একটি উপাদান বটে, তবে একটি প্রধান উপাদান নয়। প্রিয় শিক্ষার্থীরা, তারপর আসে আমরা ভাষা, সাহিত্য ও সংস্কৃতিগত ঐক্য। ভাষা হচ্ছে একটি জাতির মনের ভাব প্রকাশ করার প্রধান তার বাহন। তোমরা জানো, এর সাথে যদি সংস্কৃতি এবং সাহিত্য মিলে, তাহলে কিন্তু বিশাল ব্যাপার হয়ে যায়। 1952 সালে যে ভাষা আন্দোলন হয়েছিল আমাদের বাংলাদেশে, এটি কিন্তু আমাদের জাতীয়তাবাদের প্রথম স্তর হিসাবে কিন্তু আমরা জানি। এবং এই ভাষা আন্দোলন না হলে আমরা কিন্তু বাংলাদেশ নামক রাষ্ট্র পেতাম না। আমাদেরকে জাতীয়তাবোধে উদ্বুদ্ধ করে একটি জাতিতে, আমরা যে একটা বাঙালি জাতি, এটা কিন্তু ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা বুঝতে পেরেছিলাম। আমাদেরকে ঐক্যবদ্ধ করেছিল এই ভাষা আন্দোলন। তো প্রিয় শিক্ষার্থীরা, ভাষা, সাহিত্য ও সংস্কৃতি একটি জাতি গঠনের জন্য কিন্তু অনেক বড় একটা উপাদান। একটা জাতিকে তারা কিন্তু বেঁধে রাখতে পারে। তবে এটা যে খুব বড় উপাদান তা কিন্তু আমরা বলবো না। যেমন জার্মানি, আমেরিকা, ইংল্যান্ড, এরা কিন্তু প্রত্যেকেই একই ভাষায় কথা বলে, ইংরেজি সাহিত্যে কথা বলে, ইংরেজি ভাষায় কথা বলে, কিন্তু তারা কিন্তু একই দেশে কিন্তু তারা নেই। তারা বিভিন্ন জায়গায়, তারা বিভিন্ন জাতিতে আবদ্ধ। জার্মান জাতি, ইংরেজ জাতি, এইভাবে আলাদা আলাদা করে তারা কিন্তু রাষ্ট্র গঠন করেছে। এরপর আরবি ভাষায় কথা বলে কারা? সৌদি আরব, ইরাক, ইরান, কুয়েত, কতগুলি রাষ্ট্র আছে। তারা কিন্তু তারা প্রত্যেকেই কিন্তু আলাদা আলাদা রাষ্ট্র। সুতরাং ভাষাও কিন্তু জাতি গঠনের জন্য কিন্তু বড় একটা উপাদান নয়। এরপর আসে আমরা আচরণ ও রীতিনীতিগত ঐক্য।
আচরণ ও রীতিনীতিগত ঐক্য একটি জাতীয়তার একটি অন্যতম উপাদান। একইভাবে চলাফেরা, উঠা বসা এবং তাদের রীতিনীতি যখন একই রকম হয়, তখন কিন্তু একটা জাতি তারা ঐক্যবদ্ধভাবে বসবাস করতে শুরু করে। তারা হতে পারে বিভিন্ন ভাষায় কথা বলতে পারে, হতে পারে তারা বিভিন্ন ধর্মের হতে পারে, কিন্তু তাদের এই ঐক্য কিন্তু তাদেরকে একইভাবে বেঁধে রাখে, অনেক বছর একটি জাতিতে, একটি রাষ্ট্রে পরিণত করতে পারে। তবে এটা কিন্তু একেবারেই যে খুব বেশি ম্যান্ডেটরি হতে হবে বা এটা খুব গুরুত্বপূর্ণ তা নয়, তবে এটাও একটা উপাদান বলে আমরা মনে করব। তারপর হচ্ছে কি যে ধর্মগত ঐক্য। প্রিয় শিক্ষার্থীরা, 1940 সালের লাহোর প্রস্তাবের ভিত্তিতে সে ধারা অনুযায়ী মুসলমান ধর্মাবলম্বী সংখ্যাগরিষ্ঠ জনগণকে নিয়ে 1947 সালে পাকিস্তান নামক রাষ্ট্র গঠিত হয়। সেখানে পশ্চিম পাকিস্তানের সাথে শুধুমাত্র ধর্মের ভিত্তিতেই কিন্তু যুক্ত ছিল বঙ্গপ্রদেশ বা পূর্ববঙ্গ। এবং তখন মনে করা হয়েছিল যে যেহেতু একই ধর্মের লোক আমরা, একইভাবে একই ভাই ভাই আমরা মুসলমান, কাঁধে কাঁধ মিলিয়ে একসাথে থাকব। কিন্তু প্রিয় শিক্ষার্থীরা, তোমরা দেখেছো যে একই ধর্ম হলেও কিন্তু একই জাতি হতে পারে না। মুসলমান জাতি আমরা ঠিক আছি, কিন্তু একই ভাব, একই রাষ্ট্রের অধিবাসী হয়ে মনে মনে নিজেদেরকে একই রাষ্ট্রে পরিণত করার মতো কিন্তু মন মানসিকতা কিন্তু তখন কিন্তু আর দেখতে আমরা পাই নাই। বরঞ্চ ঔপনিবেশিক মন মানসিকতার পরিচয় দিয়ে পাকিস্তান শাসক গোষ্ঠী আমাদেরকে শাসন করেছে, যার ফলশ্রুতিতে আমরা কিন্তু সেখানে বেশি দিন থাকতে পারি নাই। আমরা একটা আলাদা রাষ্ট্র গঠন করেছি পরবর্তীতে 1971 সালে রক্তক্ষয়ী যুদ্ধের মাধ্যমে। তাহলে আমরা জানলাম কি ধর্মের ভিত্তিতে রাষ্ট্র গঠন করা হলেও দীর্ঘদিন কিন্তু সেটা টিকে থাকতে পারেনি এবং পারে না। বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ তার কিন্তু একটা প্রকৃষ্ট উদাহরণ। এরপর আসি আমরা যে ভৌগোলিক ঐক্য, অর্থাৎ একই ভৌগোলিক সীমানার মধ্যে বসবাসকারী জনগণ কী করে, তারা একটা জাতিতে পরিণত হয় এবং তারা একটা জাতি রাষ্ট্র গঠন করতে পারে। হ্যাঁ, সেটা তাদের ধর্মের হয়তো মিল নেই, তাদের ভাষার মিল নেই, তারপরে তারা জাতিগতভাবে অনেকগুলো জাতি হতে পারে, কিন্তু তারা আমেরিকা হচ্ছে তার প্রকৃষ্ট উদাহরণ। আমেরিকায় কিন্তু নানা বর্ণের, নানা ধর্মের, নানা জাতের মানুষ কিন্তু একইভাবে তারা একটা রাষ্ট্র তারা গঠন করতে পেরেছে। একই ভৌগোলিক সীমানায় কিন্তু তারা বসবাস করছে। প্রিয় শিক্ষার্থীরা, এরপরে আসি আমরা যে রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্য বা রাজনৈতিক ও অর্থনৈতিক ঐক্যের যে আকাঙ্ক্ষা, সেটা একটা ভৌগোলিক এলাকার বা একটা জনগোষ্ঠীকে কিন্তু একটা জাতিতে বা জাতীয়তাবোধে আবদ্ধ করতে পারে। যেমন আমরা বিশাল ভারত রাষ্ট্রের কথা বলতে পারি, আমরা চীনের কথা বলতে পারি, তারপরে অথবা আমরা সোভিয়েত ইউনিয়নের কথা বলতে পারি, যে তারা যে সামাজিক এবং তারা অর্থনৈতিক এবং রাজনৈতিক ঐক্য গঠনের মাধ্যমে সোভিয়েত ইউনিয়ন বিশাল একটি রাষ্ট্র, কিন্তু অনেকগুলি বছর তারা কিন্তু একটা বিশাল অর্থনৈতিক শক্তি হিসাবে বিশ্বে টিকেছিল। কিন্তু যখনই তাদের মধ্যে এই ঐক্য যখনই ভেঙে যায়, তখনই কিন্তু তারা আলাদা আলাদা জাতিতে তারা আলাদা রাষ্ট্র গঠন কিন্তু তারা করে ফেলে। তবুও তারা দীর্ঘদিন কিন্তু তারা একটা বিশাল অর্থনৈতিক ঐক্য বা অর্থনৈতিক শক্তি হিসাবে বিশ্বে টিকেছিল, একটা রাষ্ট্র হিসাবে তারা কিন্তু টিকেছিল। প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা যেটা বলবো সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে ইম্পর্টেন্ট সেটা হচ্ছে মানসিক বা ভাবগত ঐক্য। একটা জাতির রাজনীতি এক থাকলো, অর্থনীতি এক থাকলো, তারা একই ধর্মের হলো মানুষগুলো,
একই বর্ণের হলো, একই ভাষার হলো, কিন্তু তাদের মনের মিল থাকলো না, তাহলে কি তারা কখনো রাষ্ট্র গঠন করতে পারবে? কখনোই না। চীনকে দেখো, তারা অনেকগুলো ধর্ম বর্ণ জাতিতে বিভক্ত রাষ্ট্র, কিন্তু তারা বিশাল একটা অর্থনৈতিক শক্তিতে পরিণত হয়েছে। বিশ্বের এখন সবচেয়ে বড় অর্থনৈতিক শক্তি ও সবচেয়ে বড় দেশ কিন্তু হচ্ছে চীন। শুধুমাত্র মানসিক ঐক্যের কারণে, ভাবগত ঐক্যের কারণেই তারা কিন্তু টিকে রয়েছে। ভারতের কথাও কিন্তু আমরা বলতে পারি, কত বড় রাষ্ট্র তারা, কতগুলো রাজ্যে বিভক্ত তারা, প্রায় 39টি রাজ্যে বিভক্ত যতদূর আমার জানা মতে। তাহলে এই রাজ্যগুলো তারা কিভাবে বেঁধে রেখেছে? কীভাবে সম্ভব এই ধর্ম বর্ণ জাতিতে বিভক্ত হচ্ছে না, হানাহানি কাটাকাটি মারামারি হচ্ছে, তবুও তো রাষ্ট্রটা ভেঙে যাচ্ছে না, তবুও তারা টিকে আছে। বিশাল একটা রাজনৈতিক, একটা অর্থনৈতিক শক্তি হিসাবে তারা কিন্তু টিকে আছে বিশ্বে। এবং দিনে দিনে ভারত কিন্তু তাদের শক্তি বৃদ্ধি করেই যাচ্ছে। এটি কেন? মানসিক ঐক্য। তারা নিজেদেরকে ভারতীয় মনে করে। আমরা খুব বেশি দূর কেন যাব? আমরা আমাদের বাংলাদেশ গঠনের পেছনে যে ইতিহাস, সেটা থেকে কেন আমরা শিক্ষা নিচ্ছি না? আমরা কেন বলছি না তার কথা? কারণ বাংলাদেশ নামক যে রাষ্ট্রটি সৃষ্টি হয়েছে শুধুমাত্র মানসিক ঐক্যের কারণে। মুসলমান, হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকেই এই রাষ্ট্রে স্বাধীনভাবে বসবাস করে যাচ্ছে। কী করে? কারণ তারা সবাই সবাইকে বাংলাদেশি হিসেবে মনে করে। পাকিস্তানিরা আমাদেরকে শাসন করেছে দীর্ঘদিন ধর্ম ভিত্তিতে। আমরা যে স্বাধীন রাষ্ট্রটি গঠিত হয়েছিল, সেটা কিন্তু পরে আর সে স্বাধীন রাষ্ট্র কিন্তু আর থাকেনি। ঔপনিবেশিক মন মানসিকতার কারণে সেটা ভেঙেই যায়। এবং ভাষা আন্দোলনের মাধ্যমে আমরা জাতীয়তাবাদে ঐক্যবদ্ধ হই। 1954 সালে যুক্ত ফ্রন্টের নির্বাচনের মাধ্যমে আমরা রাজনৈতিক প্ল্যাটফর্ম পাই এবং আমরা আরও শক্তিশালী হয়ে যাই। এভাবে একটার পর একটা 66, 69 গণ অভ্যুত্থান, 66 দফা, একটা ধাপ পেরিয়ে শেষ পর্যন্ত আমরা কিন্তু এই মানসিক ঐক্য বা ভাবগত ঐক্যের কারণেই আমরা কিন্তু একটি জাতি রাষ্ট্র গঠন করতে সক্ষম হয়েছি। লাস্কির মতে এটা হচ্ছে একটা মানসিক ঐক্য। জাতীয়তা হচ্ছে একটা মানসিক ঐক্য, যেটা একটি রাষ্ট্রকে, একটি জাতি রাষ্ট্রে পরিণত করতে পারে। প্রিয় শিক্ষার্থীরা, আমরা এতক্ষণ আমাদের জাতীয়তার দ্বিতীয় যে লেকচারে যে লেসন, সেটা হচ্ছে জাতীয়তার উপাদান। সেটা আমরা দেখলাম কি কি আছে। আমরা এভাবে পড়বো এবং আমাদের ক্লাসগুলো আমরা ফলো করব। আশা করি তোমাদেরকে আমি বোঝাতে পেরেছি। তোমরা বইয়ের মাধ্যমে একটু দেখে নিবে, না পারলে আমাকে জানাবে। তো সেই পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ প্রিয় শিক্ষার্থীরা। আসসালামু আলাইকুম।